হ্যালো স্টুডেন্ট, আজ থেকে আমি তোমাদের ভৌত বিজ্ঞান পড়াবো। সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান। আমরা প্রথমে দেখে নেব সিলেবাসটা কী কী রয়েছে। সিলেবাসটা রয়েছে ভৌত ও পরিবেশ, সময় ও গতি, পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া, পরিবেশের গঠন, পদার্থের ভূমিকা, মানুষের খাদ্য, পরিবেশের সজীব উপাদান, গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া, পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশ সংরক্ষণ, পরিবেশ ও জনস্বাস্থ্য। তাহলে এই মোট 8টা অধ্যায় পড়তে হবে আমাদের। প্রথম পরিবেশ অধ্যায়ে কী আছে? তাপ আছে, আলো আছে, চুম্বক আছে, তড়িৎ আছে, পরিবেশ বান্ধব শক্তি আছে। ঠিক আছে, তাহলে আজ আমি তোমাদের পড়াবো তাপটাই শুরু করি। কী হয়েছে? ঠান্ডা ও গরমের ধারণা। ঠিক আছে, ওপরের ছবিতে এই যে ওপরের 3টে ছবি আছে, বাটির একটি ঠান্ডা জল আর অন্য দুটি ভিন্ন মাত্রার গরম জল আছে। আঙুল ডুবিয়ে যদি 3টি পাত্রের জল গরমের অবস্থা বর্ণনা দিতে চাও তাহলে কীভাবে ওই অবস্থার বর্ণনা করবে? উত্তর হয় ঠান্ডা অথবা গরম অথবা বেশি গরম। কিন্তু যদি বিভিন্ন মাত্রায় গরম জলের অনেকগুলি পাত্র নেওয়া হয়, একই ধরনের শব্দ দিয়ে আবার গরম বা ঠান্ডা অবস্থায় আলাদা করে বোঝানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। তোমরা উপরে 3টি ছবি দেখতে পাচ্ছ। বাটি আছে, প্রথম পাত্রে জল আছে, দ্বিতীয় পাত্রেও জল আছে, তৃতীয় পাত্রে জল আছে। প্রথম পাত্র কি? নর্মাল ওয়াটার, মানে গরমহীন, মানে ঠান্ডা জল। তারপরে হালকা উষ্ণ গরম, তারপর হচ্ছে বেশি গরম, তীব্র গরম যেটা বলা হয়। তো কী বলেছে? অথচ আমরা চাই যে নানা রকমের ঠান্ডা গরম অবস্থা বর্ণনা দেওয়ার ক্ষমতা আমাদের থাকুক। যখন শব্দ দিয়ে এটা হচ্ছে না, এখন এখন কিছু কি তোমার মনে আসছে যা দিয়ে এটা সম্ভব? নানা রকমের টাকার হিসেব আমরা সংখ্যায় দিয়ে করি, নানা রকমের ওজন আমরা সংখ্যা দিয়েই বোঝাই। এখনও কি ওইভাবেই সংখ্যা ব্যবহার করা সম্ভব? বিভিন্ন ঠান্ডা গরম অবস্থা প্রকাশের জন্য তাই বিভিন্ন সংখ্যা ব্যবহার করা হয়, মানে ঠান্ডা ও গরম অবস্থা প্রকাশের জন্য বিভিন্ন সংখ্যা ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন প্রশ্ন, কতটা ঠান্ডা বা কতটা গরমের জন্য কোন সংখ্যা তা ঠিক হবে কীভাবে? চলো নিজে পরীক্ষাটি থেকে একটা প্রশ্নের উত্তর আন্দাজ করা যাক। উষ্ণতা ও তার পরিমাপ, নাকি হলো উষ্ণতার পরিমাপ করব, উষ্ণতা ও তার পরিমাপটা করব। আমাদের উপকরণটা কী কী লাগবে? না একটা ঢাকনাওয়ালা ছোট কাঁচের শিশি, এই যে ঢাকনাওয়ালা একটা কাঁচের একটা শিশি লাগবে, কিছুটা রঙিন জল, তোমরা চাইলে আলতা ব্যবহার করতে পারো লাল রঙের জন্য, রঙ ব্যবহার হচ্ছে। পেনের শুরু খালি রিফিল, এই যে তোমরা দেখছো সাদা শুরু নলাকার অংশটা, এটাই হচ্ছে রিফিল। ঠিক আছে, এক বাটি গরম জল, একটা পাত্রে গরম জল রাখা আছে। পদ্ধতি কি বলেছে? না, খালি শিশিতে কিছুটা রঙিন জল নাও। জলের পরিমাণ এমন হবে যাতে শিশিরের মধ্যে বায়ুপূর্ণ স্থানের পরিমাণ বেশি হয়। কি বলছে? না, খালি শিশিতে কিছুটা রঙিন জল নিতে বলেছি। একটা খালি শিশিতে রঙিন জল নাও। জলের পরিমাণ এমন হবে
যাতে শিশিরের মধ্যে বায়ুপূর্ণ স্থানের পরিমাণ বেশি থাকে। মানে রঙিন জলটা এমন নাও তাতে হচ্ছে বায়ুর পরিমাণ যেন বেশি থাকে, রঙিন জলটা যেন কম থাকে। ওই শিশির মুখটা ভালো করে আটকাও, দিয়ে একটা রবারের একটা চিপি পাওয়া যায়, সেটা দিয়ে আটকাতে বলছে আর কি, যাতে না বায়ু বেরিয়ে যেতে পারে বাইরে। তাহলে শিশিরের ছিপিতে ডট পেনের দুমুখো খোলা ফাঁপা স্বরূপ রিফিলের নলটা ঢোকাবার মতো একটা ফুটো করো। এই যে রবারের যে ছিপিটা, সেটাতে একটা স্বরূপ রিফিল ঢোকানোর মাপে একটা ফুটো করো। ওই ফুটো দিয়ে ওই ফাঁকা রিফিল ঢোকাও। মুখে মাখার ক্রিম ছিপি আর রিফিলের জোড়ায় মুখে লাগাও। কী বলছে? মুখে মাখা ক্রিম ছিপি আর রিফিল জোড়ায় মুখে লাগাও। মুখে মাখা ক্রিম, এই যে রিফিলের যে রিফিলটা তো ঢোকানো হলো, সামান্য ধারে ফাঁক থেকে গেল, সেখানে কী দিতে বলছে? মুখে মাখা ক্রিম, যাতে না বায়ুটা আর বেরোতে পারে, তার জন্য দিতে বলছি। শিশিটাকে কিছুক্ষণ বাটির গরম জলের মধ্যেই এমনভাবে ঢুকিয়ে রাখো যাতে শিশির বায়ুপূর্ণ স্থানের বেশিরভাগ জলের তলায় থাকে। কি বলছে? কি বলছে? শিশিতে কিছুক্ষণ বাটির গরম জলের মধ্যেই এমনভাবে ঢুকিয়ে রাখো যাতে শিশিরের বায়ুপূর্ণ স্থানের বেশিরভাগটা জলের তলায় থাকেই। মানে বেশিরভাগটা কি জলের তলায় থাকেই। তা কি দেখলে? রিফিলের নল দিয়ে রঙিন জল কি কিছুটা উপরে উঠলো? জল যতটা উঠলো সেখানে নলের গায়ে একটা দাগ নাও। মানে যতটা রঙিন জল উঠলো সেখানে একটা দাগ নিতে বললো। দাগ নাও, ঠিক আছে। এবার বাটির জলটা আরও একটু বেশি গরম করে পরীক্ষাটা আবার করো। দেখো তো এবার রঙিন জল রিফিল নল দিয়ে কিছুটা উচ্চতায় উঠলো কি না। রিফিলটা কিছুটা উচ্চতায় উঠলো কি না। এই যে তোমরা খেয়াল করে দেখতে যাবে, কিছুটা উষ্ণতার কারণে এখানে কিছুটা বায়ুর পরিমাণ সৃষ্টি হয়েছে, যার কারণে একটা বায়ু সৃষ্টি হয়েছে, যার কারণে এই যে লেভেলের জলটা আছে, মানে রিফিলের মানে যতটা রঙিন জল ছিল পেনের প্রথমের অবস্থাটাই ততটাই ছিল, কিন্তু দ্বিতীয় যখন যেইমাত্র গরম জলের পাত্রে আমরা বোতল সমেত আমরা ডোবালাম, সেই মুহূর্তে গরম হয়ে এটা বাষ্প হয়ে ভিতরে একটা বায়ুর চাপ সৃষ্টি করেছে। সেই বায়ুর চাপটি কারণে পাইপে রঙিন জলটা উঠেছে। তোমরা জ্যামিতি বক্সের স্কেল দিয়ে সহজে তুমি দাগ অবধি রঙিন জলের উচ্চতা মাপতে পারো, যার ফলে তুমি দুটি আলাদা সংখ্যা পাবে যার দৈর্ঘ্যের মান বোঝায়। নিশ্চয়ই বুঝতে পারছো এই দুরকম দৈর্ঘ্যের জন্য তুমি আলাদা সংখ্যা পাওয়ার কারণ কি? না কি বলছে? নিশ্চয়ই বুঝতে পারছো এই দুরকম দৈর্ঘ্যের জন্য দুটি আলাদা সংখ্যা পাওয়ার কারণ কি? না, বাটির জল দুবার দুরকম গরম ছিল, তাই রঙিন জল দুবার দুরকম উচ্চতায় উঠেছে। আবার দুই রকম গরমের জন্য দুটি আলাদা সংখ্যা পেয়েছি, তার জন্য পেয়েছি। প্রথমে করেছিল কিসে? না, ঠান্ডা জলে, মানে সেখানে কোনো উষ্ণ জল ব্যবহার হয়নি। দ্বিতীয়টাই কি করলো? না, গরম জলটা যেই ব্যবহার হয়েছে উচ্চতাটা ঠিক বাষ্পের কারণে উপর দিকে উঠে গেল, ঠিক আছে। এইভাবে বিভিন্ন গরম ঠান্ডা অবস্থার জন্য সংখ্যা ঠিক করতে অপর একটি রাশির, যেমন এক্ষেত্রে দৈর্ঘ্য, সাহায্য নেওয়া হয়। তোমরা বাড়িতে জ্বর মাপার জন্য যে থার্মোমিটারটা দেখছো,
দেখেছ, জ্বর বাড়লে ওই থার্মোমিটারের মধ্যেই সুতোর মতো পারদ সূত্রের দৈর্ঘ্য বাড়ে, পারদের যে সূত্রের দৈর্ঘ্য বাড়ে। তবে থার্মোমিটারের গায়ে লেখা সংখ্যাটি কিছুতে দৈর্ঘ্যের মাপ নয়। কী হচ্ছে? তবে থার্মোমিটার গায়ে লেখা সংখ্যাটি, থার্মোমিটারের যে গায়ে যে এই যে লেখা থাকে সেটা কিন্তু আর দৈর্ঘ্যের মাপ নয়। পারদ সূত্রের দৈর্ঘ্য যেভাবে বাড়ে তার সঙ্গে সম্পর্ক রেখেই থার্মোমিটারের গায়ে সংখ্যাগুলির ঠিক মাপ করা হয়। মানে থার্মোমিটারের যে গায়ে যেটা লেখা সেটা কিন্তু দৈর্ঘ্যের মাপ নয়। পারদের যেমন উচ্চতায় হয় তেমনই ভাবেই সেটা দাগ দেওয়া থাকে। গরম বা ঠান্ডা অবস্থায় প্রকাশের জন্য এইভাবে যে সংখ্যা পাওয়া যায় তাকে আমরা বলি উষ্ণতার পরিমাপ। কী কইছে? গরম বা ঠান্ডা অবস্থা প্রকাশের জন্য এইভাবে যে সংখ্যা পাওয়া যায় তাকে আমরা বলি উষ্ণতার পরিমাপ। উষ্ণতার পরিমাপ কি না, ঠান্ডা ও গরম অবস্থা প্রকাশের জন্য যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় উষ্ণতার পরিমাপ। ঠিক আছে? উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার তৈরি করা হয়। তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে তোমাদের পরীক্ষা যদি পড়ে, না উষ্ণতা মাপার জন্য উষ্ণ মাপার জন্য কী ব্যবহার করা হয়? থার্মোমিটার ব্যবহার করা হয়। বিভিন্ন রকম গায়ের সংস্পর্শে, গরমের সংস্পর্শে পারদ সূত্র যদি বিভিন্ন উচ্চতায় ওঠে তখন আমরা বিভিন্ন উষ্ণতা বোঝায়। নিচের ছবি দুটো লক্ষ্য করো। এটা একটা থার্মোমিটার দেওয়া আছে, একটা হচ্ছে কাঁচের পাত্রে গরম জল আছে। প্রথম পাত্রে যেটা দেখাচ্ছে দুটো পাত্রে উষ্ণতা কিন্তু দুটো থার্মোমিটারে দেখাচ্ছে কি সেম, মানে একই উচ্চতায়। কিন্তু দ্বিতীয় পাত্রে দেখাচ্ছে এটা অনেকটা টেম্পারেচার বেশি, তাই পারদরা বেশি দূর উঠতে পেরেছে। আর এখানে তাপমাত্রাটা খুবই কম, তাই কম উচ্চতায় উঠেছে। দুটি থার্মোমিটার একই রকম। দুটি ছবিতে থার্মোমিটার দুটি একই তলের মধ্যে ডোবানো আছে। কি বলেছে? দুটি ছবিতে থার্মোমিটার দুটি একই তরলের মধ্যে ডোবানো আছে। 1 নম্বর ছবিতে থার্মোমিটার দুটো পারদের উচ্চতা সঠিকভাবে দেখানো হয়েছে কি যুক্তি দিয়ে লেখো। আর 2 নম্বর ছবিতে থার্মোমিটার দুটি পারদ সূত্রের উচ্চতা কি সঠিক দেখানো আছে? তোমার উত্তর সমর্থনের যুক্তি দাও। 1 নম্বর ছবিতে দুটি পারদের উচ্চতা সঠিকভাবে দেখানো হয়েছে কি যুক্তি দাও। এর উত্তরটা কি হবে? না, হ্যাঁ, দুটার উচ্চতাই সমান। কারণ দুটি থার্মোমিটার একই পাত্রে অবস্থিত, একই পাত্রে ডোবানো হয়েছে, তাই এর উচ্চতা একই হবে। 2 নম্বর ছবিতে থার্মোমিটার দুটি পারদ সূত্রের উচ্চতা কি সঠিক দেখানো হয়েছে? তোমার উত্তর সমর্থনের যুক্তি দাও। না, দ্বিতীয় পাত্রে কি হবে? না, কারণ সঠিক দেখানো হয়নি, কারণ দুটোই থার্মোমিটার একই পাত্রে আছে। তার কারণ একই পাত্রে দুরকম উষ্ণতার পার্থক্য হতেই পারে না, তাই জন্য দুটোই একই থাকবে, কোনোটার উচ্চতা কিন্তু বাড়বে না, দুটোই সেম থাকবে। এখানে যে উচ্চতাটা বেশি দেখাচ্ছে এর থেকে, এটা কিন্তু দুটোরই সমান হবে, তাই এখানে না হয়ে উত্তরটা আমি যেভাবে বললাম এভাবেই তোমরা গুছিয়ে লিখবে। তো আজকেই এতটাই থাকলো। পরের দিন আমরা পর থেকে আর শুরু করব।